গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতেন। আজকে আমরা শুনব হুমায়ুন আহমেদের আগুনের পরশমণি পর্ব ১। সারাটা সকাল উৎকণ্ঠার ভিতরে কাটাল, উৎকণ্ঠা এবং চাপা উদ্বেগ। মতিন সাহেব অস্থির হয়ে বললেন, গেটে সামান্য শব্দ হতেই কান খাড়া করে ফেলে। সরু গলায় বলে, বিন্তি, দেখ তো কেউ এসেছে কিনা। বিন্তি এ বাড়ির নতুন কাজের মেয়ে, তার কোনো ব্যাপারে কোনো উৎসাহ নেই, কিন্তু গেট খোলায় খুব আগ্রহ। সে বারবার যাচ্ছে এবং হাসি মুখে ফিরে আসছে। মজার সংবাদ দেওয়ার ভঙ্গিতে বলছে। বাতাসে গেট লড়ে, মানুষজন নাই। দুপুরের পর মতিন সাহেবের উদ্বেগ আরও বাড়ল। তিনি তলপেটে একটা চাপা ব্যথা অনুভব করতে লাগলেন। এই উপসর্গটি তার নতুন। কোনো কিছু নিয়ে চিন্তিত হলেই তলপেটে তীক্ষ্ণ যন্ত্রণা হতে থাকে। ডাক্তার দেখানো বোধ হয়। আলসার হলে কি এরকম হয়? আলসার হয়ে গেল নাকি? মতিন সাহেব পাঞ্জাবি গায়ে দিলে, চুল আছড়ালেন। সুরমা অবাক হয়ে বললেন, কোথায় যাচ্ছ তুমি? এই একটু রাস্তায়। রাস্তায় কি? কিছু না, একটু হাঁটবো আর কি। তিনি হাসতে চেষ্টা করলেন। সুরমার দৃষ্টি তীক্ষ্ণ হল। গত রাতে তাদের বড় রকমের একটা ঝগড়া হয়েছে। সাধারণত ঝগড়ার পর তিনি কিছুদিন স্বামীর সঙ্গে কোনো কথা বলেন না। আজ তার ব্যতিক্রম হল। তিনি কঠিন গলায় বললেন, তুমি সকাল থেকে এরকম পড়ছ কেন? কারো কি আসার কথা? মতিন সাহেব পাংশু মুখে বললেন, আরে না, কে আসবে? এই দিনে কেউ আসে? মতিন সাহেব স্ত্রীর দৃষ্টি এড়াবার জন্য নিচু হয়ে চটি খুঁজতে লাগলেন। সুরমা বললেন, রাস্তায় হাঁটাহাঁটি করার কোনো দরকার নেই, ঘরে বসে থাকো। যাচ্ছি না কোথাও, এই গেটের বাইরে একটু দাঁড়িয়ে থাকব। গেটের বাইরে শুধু শুধু দাঁড়িয়ে থাকবে কেন? তিনি জবাব দিলেন না। স্ত্রীর কথার অবাধ্য হওয়ার ক্ষমতা তার কোনো কালেই ছিল না, কিন্তু আজ অবাধ্য হলেন। হলুদ রঙের একটা পাঞ্জাবি গায়ে গেটের বাইরে দাঁড়িয়ে রইলেন। রাস্তা ফাঁকা। তিনি পরপর 2টি সিগারেট শেষ করলেন। এর মধ্যে মাত্র একটা রিক্সা গেল। সেই রিক্সাও ফাঁকা। অথচ কিছুদিন আগেও দুপুরবেলায় রিক্সার যন্ত্রণায় হাঁটা যেত না। মতিন সাহেব রাস্তার মোড় পর্যন্ত গেলেন। ইদ্রিস মিয়ার পানের দোকানের পাশে গিয়ে দাঁড়ালেন। ইদ্রিস মিয়া শুকনা গলায় বলল, স্যার, ভালো আছেন? তিনি মাথা নাড়লেন, যার অর্থ হ্যাঁ, কিন্তু মুখের ভাবে তা মনে হল না। তার মুখ দেখে মনে হচ্ছে তিনি ভালো নেই। বিক্রিবাট্টা কেমন ইদ্রিস? আর বিক্রি, কে কিনব কন? কিনার মানুষ আসেনি। দেখি একটা পান দাও। মতিন সাহেবের এখনো দুপুরে খাওয়া হয়নি। এক্ষুনি গিয়ে ভাত নিয়ে বসতে হবে। পান খাওয়ার কোনো মানে হয় না। কিন্তু একটা দোকানের সামনে শুধু শুধু দাঁড়িয়ে থাকা যায় না। ব্যাপারটা সন্দেহজনক। এখন খারাপ সময়, আচার আচরণে কোনো রকম সন্দেহের ছাপ থাকা ঠিক না। জর্দা দিমু? দাও। ইদ্রিস নিষ্প্রাণ ভঙ্গিতে পান সাজাতে লাগল। তার মাথায় ঝুঁটিবিহীন একটা লাল ফেজ টুপি। কোত্থেকে জোগাড় করেছে কে জানে। চিবুকের কাছে অল্প দাড়ি। মতিন সাহেব পান মুখে দিয়ে বললেন, দাড়ি রাখছ নাকি ইদ্রিস? ইদ্রিস জবাব দিল না। দাড়ি রেখে ভালোই করছ। যেদিকে বাতাস সেইদিকে পাল তুলতে হয়। পান কত? দেন, যা ইচ্ছা। ইদ্রিসের গলার স্বরে স্পষ্ট বৈরাগ্য, যেন পানের নাম না দিলেও তার কিছুই যায় আসে না। মতিন সাহেব একটা সিকি ফেলে খানিকটা এগিয়ে গেলে। নিউ পল্টন লাইনের এই গলিটায় বেশ কয়েকটা দোকান, কিন্তু মডার্ন সেলুন এবং পাশের ঘরটি ছাড়া সবই বন্ধ। তিনি মডার্ন সেলুনে ঢুকে পড়লেন। রাস্তায় হাঁটাহাঁটি করবার চেয়ে সেলুনে চুল কাটা নিয়ে ব্যস্ত থাকা ভালো।
সেলুনটা একসময় মস্তান ছেলেপেলেদের আড্ডাখানা ছিল। লম্বা চুলের ৪-৫টা শার্টের ছেলে শার্টের বুকের বোতাম খুলে বেঞ্চির উপর বসে থাকত। সেলুনের এক একটা ব্র্যান্ড ট্রানজিস্টর সারাক্ষণ বাজত। ট্রানজিস্টরের ব্যাটারির খরচ দিতে গিয়েই সেলুনের লাঠে ওঠার কথা, কিন্তু তা ওঠেনি। রমরমা ব্যবসা করছে। আজ অবশ্য জনশূন্য, তবে ট্রানজিস্টর বাজছে। আগের মতো ফুল ভলিউমে নয়, মৃদু শব্দে। দেশাত্মবোধক গান, কথা ও সুর নজিবুল হক। মতিন সাহেব বেশ মন দিয়েই গান শুনতে লাগলেন, তবে চোখ রাখলেন রাস্তার উপর। চুলটা একটু ছোট করো। নাপিত ছেলেটি বিস্মিত হল। সে এনার চুল গত বুধবারেই কেটেছে, আজ আরেক বুধবার। এক সপ্তাহে চুল বাড়ে 2 সুতা, তার জন্য কেউ চুল কাটতে আসে না। স্যার, চুল কাটবেন? হুম, পিছনের দিকে একটু ছোট করো। নাপিতের কাছেই যন্ত্রের মতো খটখট করতে লাগল। মতিন সাহেব বললেন, দেশের হালচাল কি? ভালোই। চুল কাটতে এসে এই ছোকরার কথার যন্ত্রণায় অস্থির হতে হয়। কথা শুনতে তার খারাপ লাগে না, কিন্তু এই ছোকরা কথা বলার সময় থুতুর ছিটা এসে লাগ। আজ সে নিশ্চুপ। থুতু গায়ে লাগার কোনো আশঙ্কা নেই। দাম দেবার সময় তিনি জিজ্ঞাসা করলেন, রাতে ট্রানজিস্টর কিভাবে চালাও? ব্যাটারির তো মেলা দাম। নাপিত ছোকরা জবাব দিল না। গম্ভীর মুখে টাকা ফেরত দিয়ে বেঞ্চের উপর পা তুলে বসে রইল। মতিন সাহেব বললে, আজ কারফু কটা থেকে জানো নাকি? জানি, 6টায়। 1 ঘন্টা পিছিয়ে দিল, ব্যাপারটা কি? ঝামেলা নাই, গন্ডগোল নাই, কারফুও নাই। তা তো ঠিকই, এখন হয়েছে 6টা, তারপর হবে 7টা, 8টা। কি বলো? তিনি কোনো উত্তর পেলেন না। ছেলেটা ঠান্ডা চোখে তাকিয়ে আছে। আজকাল কেউ বাড়তি কথা বলতে চায় না, চেনা মানুষদের কাছেও না। রোদ উঠেছে কড়া এবং ঝাঝালো, কিন্তু এই কড়া রোদেও তার কেমন জানি শীত শীত করতে লাগলে। তিনি ইদ্রিস মিয়ার দোকানের সামনে দ্বিতীয়বার এসে দাঁড়ালেন। মনে করতে চেষ্টা করলেন ঘরে যথেষ্ট সিগারেট আছে কিনা। 5টার পর কোথাও কিছু পাওয়া যাবে না। গত সোমবারে সিগারেটের অভাব, খুব কষ্ট করেছেন। রাত 9টার সময়ে বিনতে এসে বলল, সিগারেটের প্যাকেট খুঁজা পাই না, কি সর্বনাশ। বলে কি? তার মাথায় রক্ত উঠে গেল। অমানুষিক কাটবে কিভাবে? এটা ফ্ল্যাট বাড়ি না। ফ্ল্যাট বাড়ি হলো অন্যদের কাছে খোঁজ করা যেত। তবু তিনি রাত 10টার সময় পাঁচিলের কাছে দাঁড়িয়ে পাশের বাড়ির উকিল সাহেবকে চিকন সুরে ডাকতে লাগলেন, ফরিদুদ্দিন সাহেব, সিগারেট আছে? সুরমা এসে তাকে টেনে ভিতরে নিয়ে গেলেন। রেগে আগুন হয়ে বললেন, মাথা কি খারাপ হয়ে গেছে? একটা রাত সিগারেট না ফুঁকলে কি হয়? মতিন সাহেব মানিব্যাগ খুললে। ইদ্রিস মিয়া তার দোকানে আগরবাতি জ্বালিয়েছে। সব দোকানদারদের মধ্যে এই একটা নতুন অভ্যাস দেখা যাচ্ছে, আগরবাতি জ্বালান। আগে কেউ কেউ সন্ধ্যাবেলা জ্বালাতো, এখন প্রায় সারাদিনই জ্বলে। আগরবাতির গন্ধ মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। মতিনউদ্দিন সাহেব অস্বস্তি বোধ করতে লাগলেন। ইদ্রিস, 2 প্যাকেট ক্যাপস্টান দাও। ইদ্রিস সিগারেট বের করল। দাম 1 টাকা করে বেশি নিল। সিগারেটের দাম চলেছে। ছেলে ছোকরারা এখন সারাদিন ঘরে বসে থাকে, একটা সিগারেট ফুঁকে। এছাড়া আর কি করবে? 2টা ম্যাচ দাও। ইদ্রিস মিয়া ম্যাচ দিতে দিতে বলল, আপনি কাউরে খুঁজতেছেন? তিনি চমকে উঠলেন। বলে কি বেটা? টের পেল কিভাবে? কারে খুঁজেন? আরে না, কাকে খুঁজব? চুল কাটতে গিয়েছিলাম। চুল একটু বড় হলেই আমার অসহ্য লাগে। তিনি বাড়ির দিকে রওনা দিলেন। গোরস্থান ঘেঁষে রাস্তা গিয়েছে, সেজন্যই কি গা ছমছম করে, না অন্য কোনো কারণ আছে? একটু কটু গন্ধ আসছে।
নিউ পল্টন লাইনের লোকজনদের ধারণা বর্ষাকালে এই গন্ধ পাওয়া যায়। লাশ পচে গন্ধ ছড়ায়। এখন বর্ষাকাল, গোরস্থানের পাশে বাড়ি ভাড়া নেওয়া ফুল হয়েছে, বিরাট ফুল। বিন্দি গেটের কাছে দাঁড়িয়েছিল। মতিন সাহেবকে দেখে সে দাঁত বের করে হাসল। এই মেয়েটার হাসি রোগ আছে, যখন তখন যাত্রার দিকে তাকিয়ে হাসবে। অভদ্রের চূড়ান্ত, কড়া ধমক দিতে হবে। তিনি ধমক দিতে গিয়েও দিলেন না, সোজা ঘরে ঢুকে খেতে বসলেন। সুরমাও বসেছেন, কিন্তু তিনি খাচ্ছেন না। ঝগড়া টগড়ার পর তিনি খাওয়া দাওয়া আলাদা করেন, মাঝে মাঝে করেনও না। মতিন সাহেব ভাত মাখতে মাখতে বললেন, আজ কার্ফু 6টা থেকে। সুরমা তীক্ষ্ণ কণ্ঠে বললেন, তবে কি? না, কিছু না, এমনি বললা, কথার কথা। আজ অফিসে গেলে না কেন? শরীরটা ভালো না। একটা সত্যি কথা বলো তো, কেউ কি আসবে? তিনি বিষম খেলেন। পানি টানি খেয়ে ঠান্ডা হতে তার সময় লাগবে। সুরমা তাকিয়ে আছেন, তার মুখ কঠিন। মতিন সাহেব ছোট্ট একটা নিঃশ্বাস ফেললেন। এক সময় সুরমার এ মুখ খুব কোমল ছিল, কথায় কথায় রাগ করে কেঁদে ভাসাত। একবার তাকে 1 সপ্তাহের জন্য রাজশাহী যেতে হলো। সুরমা গম্ভীর হয়ে আছে, কথা কথা বলছে না। রওনা হওয়ার আগে এমন কান্না, মতিন সাহেব বড় লজ্জার মধ্যে পড়ে গিয়েছিলেন। বাড়ি ভর্তি লোকজন, এদের মধ্যে মেজভাবিও আছে। মেজভাবির মুখ খুব আলগা। তিনি নিচু গলায় বাজে ধরনের একটা রসিকতা করলেন। কি অসুস্থ! 25 বছর খুব কি দীর্ঘ সময়? এই সময়ের মধ্যে একটা কোমল মুখ চিরদিনের জন্য কঠিন হয়ে যায়। কি কথা বলছো না কেন? কি বলবো? কারো কি আসার কথা? আরে না, কে আসবে? সত্যি করে বলো। মতিন সাহেব থেমে থেমে বললেন, ইয়ে, আমার এক দূর সম্পর্কের আত্মীয়। কে সে? তুমি চিনবে না। তোমার আত্মীয় আর আমি চিনব না? কি বলছো এসব? দেখা সাক্ষাৎ নেই তো, আমি নিজেই ভালো করে চিনি না। তুমি নিজেই চেনো না? সুরমার কপালে ভাঁজ বলল। মতিন সাহেব অস্বস্তি বোধ করতে লাগলেন। তিনি মৃদুস্বরে বললেন, 2-1 দিন থাকবে, তারপর চলে যাবে। নাও আসতে পারে, ঠিক নাই কিছু। না আসারই সম্ভাবনা। সে করে কি? জানি না। জানি না মানে? বললাম তো, আমি নিজেও চিনি না ভালো করে, যোগাযোগ নেই। মতিন সাহেব উঠে বললেন, সাধারণত ছুটির দিনগুলোতে তিনি খাওয়া দাওয়ার পর গল্পের বই পড়তে পড়তে ঘুমিয়ে যান। আজ ছুটির দিন নয়, কিন্তু তিনি অফিস যাননি। কাজেই দিনটাকে ছুটির দিন হিসেবে ধরা যেতে পারে। তার উচিত একটা বই নিয়ে বিছানায় চলে যাওয়া। তিনি তা করলেন না। বই হাতে বারান্দায় ইজি চেয়ারে বসলেন, চোখ রাস্তার দিকে। দিনের আলো আসছে, আকাশে মেঘ জমতে শুরু করেছে। পরপর কয়েকদিন খটখটে রোদ গিয়েছে। এখন আবার কয়েকদিনের ক্রমাগত বৃষ্টি হবার কথা। বাড়ির ভিতরে সুরমা বসেছে তার সেলাই মেশিন। বিশ্রী ঘটাং ঘটাং শব্দ হচ্ছে। মতিন সাহেবের ঘুম পেয়ে গেল। হাতে ধরে থাকা বইটির লেখাগুলি ঝাপসা হয়ে উঠেছে, ঝাপসা এবং অস্পষ্ট। রোদ নেই একেবারেই। আকাশে মেঘের ঘনঘটা। বৃষ্টি হবে, জোর বৃষ্টি হবে। তিনি বই বন্ধ করে আকাশের দিকে তাকালে। বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান। সুরটা ক্রমাগতই খটখট করে যাচ্ছে। সুরমা ক্রমাগতই খটখট করে যাচ্ছে। কিসের তার এত শিলার? আচ্ছা, ছোটবেলায় সুরমা কেমন ছিল? প্রতিটি মানুষ এক এক বয়সে এক এক রকম। সুরমা যৌবনে কত মায়াবতী ছিল,
বর্ষার রাতগুলি তারা গল্প করে পার করে দিতে। একবার খুব বর্ষা হলো। খোলা জানালায় বৃষ্টির ছাট এসে বিছানা ভিজে একাকার করেছে। তবু তারা জানালা বন্ধ করলেন না। ভেজা বিছানায় শুয়ে রইলে। হাওয়া এসে বারবার মশারিকে নৌকার পালের মতো ফুলিয়ে দিতে লাগল। কত গভীর আনন্দেই না কেটেছে তাদের জীবন। মতিন সাহেব কালো আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন এবং কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লেন। যখন ঘুম ভাঙল তখন চারদিক অন্ধকার। টিপটিপ বৃষ্টি পড়ছে, দমকা বাতাস দিচ্ছে। তিনি খোঁজ নিলেন কেউ এসেছে কিনা। কেউ আসে না। কারফিউ শুরু হয়ে গেছে নিশ্চয়ই। এখন আর আসার সময় নেই। কাল কি আসবে? বোধ হয় না। শুধুই অপেক্ষা করা হলো। তিনি শোবার ঘরে উকি দিলেন। সুরমা ঘুমোচ্ছে। একটা সাদা চাদরে তার শরীর ঢাকা। তাকে কেমন অসহায় দেখাচ্ছে। মতিন সাহেব কোমল গলায় ডাকলেন, সুরমা, ও সুরমা। সুরমা পাশ ফিরলেন। ঘড়িতে বাজে 5:30। কারফিউ শুরু হতে এখনো 8 ঘন্টা বাকি। কিন্তু এর মধ্যেই চারদিক জনশূন্য। লোকজন যার যার বাড়ি ফিরে গেছে। বাকি রাতটায় আর ঘর থেকে বেরোবে না। ইদ্রিস মিয়া তার দোকান বন্ধ করার জন্য উঠে দাঁড়াল। রোজ শেষ মুহূর্তে কিছু বিক্রি বাট্টা হয়। আজ হচ্ছে না। কেন হচ্ছে না কে জানে। অন্ধকার দেখে সবাই ভাবছে বোধহয় কারফিউর সময় শেষ হয়ে গেছে। সময় না হলেও কিছু যায় আসে না। আজকাল সবাই অন্ধকারকে ভয় পায়। ইদ্রিস মিয়া দোকানে তালা লাগাবানের সময় লক্ষ্য করল গলির ভিতরে লম্বা একটা ছেলে ঢুকছে। তার হাতে কয়েকটা পত্রিকা। হাঁটার ভঙ্গি দেখে মনে হচ্ছে বাসার নম্বর পড়তে পড়তে আসছে। ইদ্রিস মিয়ার দোকানের সামনে এসে সে থমকে দাঁড়াল। ইদ্রিস মিয়া বলল, আপনি কি মতিন সাহেবের বাড়ি খুঁজতেছেন? ছেলেটি তাকালো বিস্মিত হয়ে। কিছু বলল না। ইদ্রিস বাড়ি দেখিয়ে দিল। নিচু গলায় বলল, লোহার গেট আছে। গেটের কাছে একটা নারকেল গাছ। তাড়াতাড়ি যান। 6টার সময় কারফিউ। ইদ্রিস মিয়া হনহন করে হাঁটতে লাগল। একবারও পিছনে ফিরে তাকাল না। ছেলেটি তাকিয়ে রইল ইদ্রিস মিয়ার দিকে। লোকটা ছোটখাটো, প্রায় দৌড়চ্ছই। সে নিশ্চয়ই অনেকখানি দূরে থাকে। 6টার আগে তাকে পৌঁছাতে হবে। ছেলেটা এগিয়ে গেল। লোহার গেটের বাড়িটির সামনে দাঁড়াল। নারকেল গাছ দুটি ঝুঁকে আছে রাস্তার দিকে। প্রচুর নারিকেল হয়েছে। ফলের ভারে যেন গাছ হেলে আছে। দেখতে বড় ভালো লাগে। ছেলেটি গেটে টোকা দিয়ে হাড়ি গলায় ডাকল, মতিন সাহেব, মতিন সাহেব। বয়সের তুলনায় তার গলা ভারী। ছেলেটির নাম বদিউল আলম। 3 মাস পর সে এই প্রথম ঢুকছে ঢাকা শহরে। জুলাই মাসের 6 তারিখ, বুধবার, 1971 সন। একটা ভয়াবহ বছর। পাকিস্তানি সৈন্যবাহিনীর কঠিন মুঠির ভিতরে একটা অসহায় শহর। চারদিকে সীমাহীন অন্ধকার, সীমাহীন ক্লান্তি, দীর্ঘ দিবস এবং দীর্ঘ রজনীয়। বদিউল আলম গেট ধরে দাঁড়িয়েছে। সে শহরে ঢুকেছে 7 জনের একটা ছোট্ট দল দিয়ে। শহরে গেরিলা অপারেশন চালানোর দায়িত্ব তার। ছেলেটি রোগা, চশমায় ঢাকা, বড় বড় চোখ, গায়ে হালকা নীল রঙের হাওয়াই শার্ট। সে একটা রুমাল বের করে কপাল মুছে দ্বিতীয়বার ডাকল, মতিন সাহেব, মতিন সাহেব। মতিন সাহেব দরজা খুলে বের হলেন। দীর্ঘ সময় অবাক হয়ে তাকিয়ে রইলেন ছেলেটির দিকে। এ তো নিতান্তই বাচ্চা ছেলে, এরই কি আসার কথা? আমার নাম বদিউল আলম। আসো বাবা, ভিতরে আসো। এই সামান্য কথা বলতে গিয়ে মতিন সাহেবের গলা ধরে গেল। চোখ ভিজে উঠল। এত আনন্দ হচ্ছে। তিনি চাপা স্বরে বললেন, কেমন আছো তুমি? ভালো আছি। সঙ্গে জিনিসপত্র কিছু নেই?
না। বলো কি? সুরমা দরজার পাশে এসে দাঁড়িয়েছেন, পর্দা সরিয়ে তাকিয়ে আছেন। মতিন সাহেব বললেন, আসো, ভিতরে আসো। দাঁড়িয়ে আছো কেন? গেটটা বন্ধ, গেট খুলুন। ও আচ্ছা আচ্ছা। মতিন সাহেব সংকুচিত হয়ে পড়লেন। 5:30টার দিকে গেটে তালা দেওয়া হয়। চাবি থাকে সুরমার কাছে। সুরমা আঁচল থেকে চাবি বের করলে। গেটে তালা দিয়ে রাখি। আগে দিতাম না, এখন দেই। অবশ্য চুরি ডাকাতির ভয় না, চুরি ডাকাতি কমে গেছে। চোর ডাকাতরা এখন কিভাবে বেঁচে আছে কে জানে। বোধহয় কষ্টে আছে। বদিউল আলম বসবার ঘরে ঢুকল। মতিন সাহেবের মনে হলো এই ছেলেটির কোনো দিকেই কোনো উৎসাহ নেই। সোফাতে বসে আছে, কিন্তু কোনো কিছু দেখছে না। বসার ভঙ্গির মধ্যেই গা ছেড়ে দেওয়া ভাব আছে। মতিন সাহেব নিজের মনের কথা বলে যেতে লাগলেন। কয়েকদিন ধরে আমরা স্বামী স্ত্রী আছি এই বাড়িতে। আমাদের 2 মেয়ে আছে, রাত্রি আর অপলা। ওরা তার ফুপুর বাড়িতে সোমবারে আসবে। ওদের ফুপু মানে আমার বোনের কোনো ছেলেপুলে নেই। মাঝে মধ্যে রাত্রি আর অপলাকে নিয়ে যায়। ওরাও ওদের ফুপুর খুব ভক্ত। বদিউল আলম কিছু বলল না, তাকিয়ে রইল। মতিন সাহেব খানিকটা অস্বস্তি বোধ করতে লাগলেন। গলা পরিষ্কার করে বললেন, অবস্থা কি বলো শুনি। কিসের অবস্থা? তোমরা যেখানে ছিলে সেখানকার অবস্থা? ভালোই। আমরা তো কিছুই বুঝতে পারছি না। বাঘের পেটের ভিতরে আছি। কাজেই বাঘটা কি করছে না করছে বোঝার উপায় নেই। বাঘ মারা না পড়া পর্যন্ত কিছুই বুঝব না। মারা পড়ার পরপরই পেট থেকে বের হব। মতিন সাহেবের এটা একটা প্রিয় ডায়লগ। সুযোগ পেলেই এটা ব্যবহার করে। শ্রোতারা তখন উৎসাহী হয়ে তাকায়। কয়েকজন বলেই ফেলে, ভালো বলেছে, কিন্তু এবারে সেরকম কিছু হলো না। মতিন সাহেবের ভয় হলো ছেলেটা হয়তো শুনছেই না। তুমি হাত মুখ ধুয়ে আসো, চায়ের ব্যবস্থা করছি। চা খাবো না, ভাতের ব্যবস্থা কর, যদি অসুবিধা না হয়। না না, অসুবিধা কিসের? কোনো অসুবিধা নেই। খাবারটা আবার গরম করতে বলে দিই। গরম করবার দরকার নেই, যেমন আছে দিন। মতিন সাহেব অপ্রস্তুত হয়ে উঠে গেলেন। একজন ক্ষুধার্ত মানুষের সঙ্গে এতক্ষণ ধরে বকবক করছিলেন। খুব অন্যায়, খুবই অন্যায়। আশ্চর্যের ব্যাপার হচ্ছে ছেলেটির প্রসঙ্গে সুরমা কোনো কিছু জিজ্ঞাসা করলেন না। যেন দেখবার পরপরে তার সব কৌতূহল মিটে গেছে। ভাত খাওয়ার সময় নিজেই 2-1টা বললে। যেমন একবার বললেন, তুমি মনে হচ্ছে ঝাল কম খাও। ছেলেটি তার জবাবে অন্য একরকম ভঙ্গিতে মাথা নাড়ল। দ্বিতীয়বারে বললেন, ছোট মাছ তুমি খেতে পারছো না দেখি। আস্তে আস্তে খাও, আমি একটা ডিম ভেজে নিয়ে আসি। ছেলেটি এই কথায় খাওয়া বন্ধ করে চুপচাপ বসে রইল, ভাজা ডিমের জন্য প্রতীক্ষা। ব্যাপারটা মতিন সাহেবের কাছে বেশ মজার মনে হয়। সাধারণত এই পরিস্থিতিতে সবাই বলে, না না, লাগবে না, লাগবে না। খাওয়া দাওয়া শেষ হতেই বদিউল আলম বলল, আমাকে শোবার জায়গা দেখিয়ে দিন। মতিন সাহেব বললেন, এখনই শোবে কি? বসো, কথাবার্তা বলি। বাংলা বেতার শুনবে না? জি না, স্বাধীন বাংলা বেতার শুনবার আমার কোনো আগ্রহ নেই। বলো কি তুমি? কখনো শোনো না? শুনেছি মাঝে মাঝে। তিনি খুবই ক্ষুণ্ণ হলেন। ছেলেটি স্বাধীন বাংলা বেতার শোনে না সে কারণে ক্ষুণ্ণ হলেন, কারণ খাওয়া শেষ করেই সে একটা সিগারেট ধরিয়েছে। বলতে গেলে এ তার ছেলের বয়স। একজন বয়োজ্যেষ্ঠ মানুষের সামনে এরকম হট করে সিগারেট ধরান ঠিক না। তাছাড়া ছেলেটির 2বার কথার মধ্যে তাকে বলেছে মতিন সাহেব। এ কি কাণ্ড! চাচা বলবে, যদি বলতে খারাপই লাগে কিছু বলবে না, কিন্তু মতিন সাহেব বলবে কেন?
তিনি তার ইয়ার দোস্তদেরকেও এ কেমন ব্যবহার। ঘর ঠিকঠাক করলেন সুরমা। রাত্রি অপলার পাশের ছোট ঘরটাই ব্যবস্থা হলো, বিন্তির ঘর। বিন্তি ঘুমাবে বারান্দায়। এ ঘরটা ভাড়ার ঘর হিসেবে ব্যবহার করা হয়। পরিষ্কার করতে সময় লাগলো, তবু পুরোপুরি পরিষ্কার হলো না। চৌকির নিচে রসুন ও পেঁয়াজ, বস্তায় ভর্তি চাল ডাল, এসব থেকে কেমন একটা টকটক গন্ধ ছড়াচ্ছে। সুরমা বললেন, তুমি এ ঘরে ঘুমাতে পারবে তো? না পারলে বলো, আমি বসার ঘরে ব্যবস্থা করে দেই। একটা ক্যাম্প খাট আছে, পেতে দিব? লাগবে না। বাথরুম কোথায় দেখে যাও। বদিউল আলম বাথরুম দেখে এলো। কোনো কিছুর দরকার হলে আমাকে ডাকবে। আমার কোনো কিছুর দরকার হবে না। সুরমা চৌকির এক প্রান্তে এসে বসলে। বসার ভঙ্গিটা কঠিন। বদিউল আলম কৌতূহলী হয়ে তাকে দেখল। আপনি কি আমাকে কিছু বলতে চান? হ্যাঁ, বলুন। তুমি কে আমি জানি না, কোত্থেকে এসেছ তাও জানি না, কিন্তু কি জন্য এসেছ তা আন্দাজ করতে পারি। আন্দাজ করবার দরকার নেই, আমি বলছি কি জন্য এসেছি। আপনাকে বলতে আমার কোনো অসুবিধা নেই। তোমার কিছু বলার দরকার নেই। তোমাকে আমি কি বলছি সেটা মনোযোগ দিয়ে শোনো। বলুন। তুমি সকালে উঠে এখান থেকে চলে যাবে। ছেলেটি কিছু বলল না, তার দিকে তাকালোও না। দুটো মেয়ে নিয়ে আমি এখানে থাকি। কোনো রকম ঝামেলার মধ্যে আমি জড়াতে চাই না। রাত্রির বাবা আমাকে না জিজ্ঞাসা করে এসব করেছে। তুমি কি বুঝতে পারছ আমি কি বলতে চাচ্ছি? পারছি। তুমি কাল সকালে চলে যাবে। কাল সকালে যাওয়া সম্ভব না। সবকিছু আগে থেকে ঠিকঠাক করা, মাঝখান থেকে হুট করে কিছু বদলানো যাবে না। আমি 1 সপ্তাহ এখানে থাকবে। আমার সঙ্গে যারা যোগাযোগ করবে তারা এই ঠিকানায় জানে। সুরমা অবাক হয়ে তাকিয়ে রইলেন। কিরকম উদ্ধত ভঙ্গিতে সে কথা বলছে। এ কি কাণ্ড! তোমার জন্য আমি আমার মেয়েগুলোকে নিয়ে বিপদে পড়ব? এসব তুমি কি বলছো? বিপদে পড়বেন কেন? বিপদে পড়বেন না। 1 সপ্তাহের মধ্যে আমার কাজ শেষ হয়ে যাবে। এর পরের বার আমি এখানে উঠব না। আর আপনারা, আপনার মেয়েরা তাদের ফুপুর বাড়িতে থাকো। 1 সপ্তাহ পর আসবে। তুমি থাকবেই? হ্যাঁ। অবশ্য আপনি যদি ভয় দেখান আমাকে ধরিয়ে দিবেন, সেটা অন্য কথা। তা দেবেন না সেটা বুঝতে পারছি। সুরমা উঠে দাঁড়ালেন। যে ছেলেটিকে এতক্ষণ ধরে লাজুক এবং বিনীত মনে হচ্ছিল, এখন তাকে দুর্বিনীত অভদ্র একটা ছেলের মতো লাগছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে, ছেলেটির এই রূপটাই তার কাছে ভালো লাগলো। কেন লাগলো তিনি বুঝতে পারলেন না। আলম, বলো, ঢাকা শহরে কি তোমার বাবা মারা থাকেন? হ্যাঁ, থাকে। কোথায় থাকেন? শহরেই থাকেন। বলতে কি তোমার অসুবিধা আছে? হ্যাঁ, আছে। তুমি 1 সপ্তাহ থাকবে? হ্যাঁ। সুরমা ঘর ছেড়ে বেরিয়ে গেলে তার প্রায় সঙ্গে সঙ্গেই ইলেকট্রিসিটি চলে গেল। ঘন অন্ধকার নগরীতে ডুবে গেল। ঝুম বৃষ্টি নামল। সুরমা লক্ষ্য করলেন ছেলেটি বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছে। লাল আগুনের ফুলকি ওঠানামা করছে। মতিন সাহেব শোবার ঘরে ট্রানজিস্টর কানে লাগিয়ে বসে আছে। চরমপত্র শোনা হচ্ছে। এটি তাকে দেখে যে কেউ বলে দিতে পারবে। তিনি তীব্র কণ্ঠে কিছুক্ষণ পরপরই বলছে, মারলেংরি, মারলেংরি। শব্দটা তার নিজের তৈরি করা। একমাত্র চরমপত্র শোনার সময়ই তিনি এটা বলে থাকে। সুরমা মোমবাতি নিয়ে ঘরে ঢুকতেই তিনি বললে, কুমিল্লা সেক্টরে তো অবস্থা কেরোসিন করে দিয়েছে। লেংডি মেরে দিয়েছে বলেই খেয়াল হবে।
এই জাতীয় কথাবার্তা সুরমা সহ্য করতে পারে না। তিনি আশঙ্কা করতে লাগলেন সুরমা কিছু বলবে। সুরমা যথেষ্ট সংযত আচরণ করছে বলেই তার ধারণা। এখনো ছেলেটিকে নিয়ে কোনো হইচই করেনি। প্রথম ধাক্কাটা কেটে গেছে, কাজে আশা করা যায় বাকিগুলোও কাটবে। অবশ্য ছেলের আসল পরিচয় জানলে কি হবে তা বলা যাচ্ছে না। প্রয়োজন না হলে পরিচয় দেওয়ারই বা কি দরকার? কোনো দরকার নেই। স্বাধীন বাংলা থেকে দেশাত্মবোধক গান হচ্ছে। তিনি গানের তালে তালে পা ঠুকতে লাগলেন। ধনে ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। তার চোখ ভিজে উঠল। এইসব গান আগে কতবার শুনেছেন, কখনো এরকম হয়নি। এখন যতবার শোনেন চোখ ভিজে ওঠে, বুক হু হু করে। রেডিওটা কান থেকে নামাও। মতিন সাহেব ট্রানজিস্টরটা বিছানার উপর রাখলেন। নিজে থেকে কোনো প্রশ্ন করতে সাহসে কুলাচ্ছে না। সুরমা বললেন, কাল তুমি তোমার বোনের বাসায় গিয়ে বলে আসবে রাত্রে এবং অপলা যেন 1 সপ্তাহ পর এখানে আস। অপলা যেন 1 সপ্তাহ এখানে না আসে। কেন? তোমাকে বলতে বলেছি, তুমি বলবে, ব্যাস। এই মাসটা ওরা সেখানেই থাকো। আচ্ছা, বলবো। আরেকটা কথা। বলো। ভবিষ্যতে কখনো আমাকে জিজ্ঞাসা না করে কিছু করবে না। আচ্ছা, 1 কাপ চা খাওয়াবে? এটা বলার উদ্দেশ্য হচ্ছে সুরমাকে সামনে থেকে সরিয়ে দেওয়া। সে বসে থাকা মানেই স্বাধীনতা বাংলা বেতার থেকে বঞ্চিত হওয়া। রাত 10টায় ভয়েস অফ আমেরিকা থেকেও একটা ভালো খবর পাওয়া গেল। পূর্ব রণাঙ্গনে বিদ্রোহী সৈন্য এবং পাকিস্তানি সেনাবাহিনীর ভেতর খণ্ডযুদ্ধ হয়েছে বলে অসমর্থিত খবরে জানা গেছে। আমেরিকান দুজন সিনেটর এ অঞ্চলের ব্যাপক প্রাণহানির খবরে উদ্বেগ প্রকাশ করেছেন। সংকট নিরসনের জন্য আরও পদক্ষেপ নেওয়া উচিত বলে তারা মনে করেন। ভালো খবর হচ্ছে পূর্ব রণাঙ্গনে খণ্ডযুদ্ধ, আমেরিকানদের খবর। এরা তো আর না জেনে শুনে কিছু বলছে না, জেনে শুনেই বলছে। রাত্রি নেই, সে থাকলে এসব খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করতে পারত। টেলিফোনটাও নষ্ট হয়ে আছে। ঠিক থাকলে ইশারা ইঙ্গিতে জিজ্ঞাসা করা যেত সে ভয়েস অফ আমেরিকা শুনেছে কিনা। মতিন সাহেব রেডিও পিকিং ধরতে চেষ্টা করতে লাগলেন। পাশাপাশি অনেকগুলি জায়গায় ঢ্যাং ঢ্যাং চিনমিন শব্দ হচ্ছে। এর কোনো একটি রেডিও পিকিংয়ের এক্সটার্নাল সার্ভিস। কোনটা কে জানে। রাত 11টায় রেডিও অস্ট্রেলিয়া। মাঝে মাঝে রেডিও অস্ট্রেলিয়া খুব পরিষ্কার ধরা যায়। তারা ভালো ভালো খবর দেয়। তিনি নখ ঘোরাতে লাগলেন খুব সাবধানে। তার মন বেশ খারাপ। বিবিসির খবর শুনতে পারেননি। খুব ডিস্টারবেন্স ছিল। একটা ভালো ট্রানজিস্টর কেনা খুবই দরকার। রাত 10:30টায় ইলেকট্রিসিটি এলো। সুরমা লক্ষ্য করলেন ছেলেটি বারান্দায় রাখা চেয়ারটায় বসে আছেন। সারাটার সময় কি এখানেই বসেছিল, না ঘুমিয়ে পড়েছে বসে থাকতে থাকতে? তিনি এগিয়ে গেলেন। না, ঘুমায় না, জেগেই আছে। চোখে চশমা নেই বলে অন্যরকম লাগছে। আলম, তোমার কি ঘুম আসছে না? জি না। গরম দুধ বানিয়ে দিব 1 গ্লাস? গরম দুধ খেলে ঘুম আসে। দিন। সুরমা দুধের গ্লাস নিয়ে এসে দেখেন ছেলেটি ঘুমিয়ে পড়েছে। তাকে ডেকে তুলতে তার মায়া লাগল। তিনি বারান্দায় বাতি নিভিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন সেখানে। আকাশ পরিষ্কার হয়ে আসছে। একটা দুটো করে তারা ফুটতে শুরু করেছে। সম্পূর্ণ নতুন পরিবেশে একটা অচেনা বাড়িতে 2 দিন কেটে গেল। 2 দিন এবং 3টি দীর্ঘ রাত। আজ হচ্ছে 3য় দিনের সকাল। আলম পা ঝুলিয়ে খাটে বসে আছে। কাজের মেয়েটি চা দিয়ে গেছে। সে চায়ে চুমুক দেয়নি। ইচ্ছে করছে না, অস্থির লাগছে। পেঁয়াজ রসুনের গন্ধটা সহ্য হচ্ছে না। সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে মাথার।
এই যন্ত্রণার উৎস নিশ্চয়ই পেঁয়াজ রসুনের গন্ধ নয়, সবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবার জন্যই এরকম হচ্ছে। দম আটকে আসছে। কথা ছিল সাদেক তার সঙ্গে যোগাযোগটা করবে। যেদিন সে ঢাকায় এসে পৌঁছেছে তার পরদিন যোগাযোগটা হবার কথা, কিন্তু সাদেকের কোনো খোঁজ নেই। ধরা পড়ে গেল নাকি? দলের একজন ধরা পড়ার অর্থ হচ্ছে প্রায় সবারই ধরা পড়ে যাওয়া। এ কারণেই কেউ কারো ঠিকানা জানে না। কাজের সময় সবাই একত্র হবে, তারপর আবার ছড়িয়ে পড়বে। জিগাতলার একটা বাসায় কন্ট্যাক্ট পয়েন্ট, সেখানেও যাবার হুকুম নেই। নিতান্ত জরুরি না হলে কেউ সেখানে যাবে না। দায়িত্ব সবার দায়িত্ব ভাগাভাগি করা আছে। মাল মশলা জায়গা মতো পৌঁছে দেওয়ার দায়িত্ব রহমানের। সেগুলো নিশ্চয়ই পৌঁছে গেছে। রহমান অসাধ্য সাধন করতে পারে। রহমানকে যদি বলা হয়, রহমান তুমি যাও তো, সিংহের লেজটা দিয়ে কান চুলকে আসো, সে তা পারবে। সিংহ সেটা বুঝতেও পারবে না। অথচ মজার ব্যাপার হচ্ছে রহমান অসম্ভব ভীতু ধরনের ছেলে। এ জাতীয় দলে ভীতু ছেলে ফেলে রাখা ঠিক না, কিন্তু রহমানকে রাখতে হয়েছে। আলম খাট থেকে নামল, অন্যমনস্ক ভঙ্গিতে চায়ে চুমুক দিল। ঠান্ডা চা, সর পড়ে গেছে। ঠান্ডার জন্যই বেশ মিষ্টি লাগছে। বমি বমি ভাব এসে গেছে। সে আবার বিছানায় গিয়ে বসল। কিছু করবার নেই। এবারের ভদ্রমহিলা গতকাল বিশাল এক উপন্যাস দিয়ে গেছেন। অচিন্ত্যকুমার সেনগুপ্তের প্রথম কদম ফুল, প্রেমের উপন্যাস। প্রেম নিয়ে কেউ এত বড় একটা উপন্যাস ফাঁদতে পারে ভাবাই যায় না। কাকলি নামের একটা মেয়ের সঙ্গে পরিচয় হচ্ছে একটি ছেলের। এরকমই গল্প। কোনো সমস্যা নেই, কোনো ঝামেলা নেই, সুখের গল্প। পড়তে ভালো লাগছে। তবু ৫৬ পৃষ্ঠা পর্যন্ত পড়া হয়েছে। আবার বইটা নিয়ে বসবে কিনা আলম মন স্থির করতে পারছে না। পাশের ঘর থেকে সেলাই মেশিনের খটাং খটাং শব্দ হচ্ছে। মেশিন চলছে তো চলছে। রাত দিন এই মহিলা কি এত সেলাই করেন কে জানে। ক্লান্তি বলেও তো একটা জিনিস মানুষের আছে। ঘট ঘট ঘটাং ঘট ঘট ঘটাং চলছে তো চলছে। গতকাল রাত ১১টা পর্যন্ত এই কাণ্ড। আলম হাত বাড়িয়ে প্রথম কদম ফুল টেনে নিল। ৫৬ পৃষ্ঠা খুঁজে বের করতে ইচ্ছে করছে না। যে কোনো একটা জায়গা হতে পড়তে শুরু করলেই হলো। তার আগে একবার বাথরুমে যেতে পারলে ভালো হতো। এটা একটা অস্বস্তিকর ব্যাপার। দুটি বাথরুম এ বাড়িতে। একটা অনেকটা দূরে সার্ভেন্টস বাথরুম, অন্যটি এদের শোবার ঘরের পাশে। পুরোপুরি মেয়েলি ধরনের বাথরুম। ছক তকতক করছে। ঢুকলেই এয়ার ফ্রেশনারের মিষ্টি গন্ধ পাওয়া যায়। বিশাল একটা আয়না, আয়নার নিচেই মেয়েলি সাজসজ্জার জিনিস চমৎকার করে গোছানো। আয়নার ঠিক উল্টো দিকে একটা জলরং ছবি ফ্রেমে বাঁধানো। গামছা পরা দুটি বালিকা নদীতে নামছে। চমৎকার ছবি। আয়নার ভিতর দিয়ে এই ছবিটি দেখতে বড় ভালো লাগে। এ জাতীয় একটা বাথরুম বাইরের অজানা অচেনা এক মানুষের জন্য না। আলম বই নামিয়ে ঘর থেকে বেরিয়ে এলো, আর ঠিক তখনই সেলাই মেশিনের শব্দ থেমে গেল। সেই ব্যাপারটি আগেও লক্ষ্য করেছে। ঘর থেকে বেরোলেই ভদ্রমহিলা সেলাই থামিয়ে অপেক্ষা করেন। কিভাবে তিনি যেন টের পেয়ে যান। আলম বারান্দায় এসে দাঁড়াতেই সুরমা বেরিয়ে এলো। তার চোখে বুড়োদের মতো একটা চশমা, মাথায় ঘোমটা দেওয়া। এটাও আলম লক্ষ্য করেছে, ভদ্রমহিলা মাথায় সবসময় কাপড় দিয়ে রাখেন। হেডমিস্ট্রেস মনে হয় সে কারণেই। সুরমা বললেন, তোমার কিছু লাগবে? না, কিছু লাগবে না। লাগলে বলবে, লজ্জা করবে না। জি, আমি বলবো। আমাদের টেলিফোন ঠিক হয়েছে। তুমি যদি কাউকে ফোন করতে চাও বা তোমার বাসায় খবর দিতে চাও, দিতে পার। না, আমার কাউকে খবর দেবার দরকার নেই।
সারাক্ষণ ওই ঘরটায় বসে থাকো কেন? বসার ঘরে এসে বসতে পারো, বারান্দায় যেতে পারো। আলম চুপ করে রইল। সুরমা বললেন, তুমি তো কোনো জামা কাপড় নিয়ে আসনি। রাত্রির বাবাকে বলেছি তোমার জন্য শার্ট নিয়ে আসবে। ও তোমার জন্য কিছু টাকাও রেখে গেছে। বাইরে টাইরে যদি যাও তাহলে রিক্সা ভাড়া দেবে। আমার কাছে টাকা আছে। তুমি কি কোথাও বেরুবে? দুপুর পর্যন্ত অপেক্ষা করব। দুপুরের মধ্যে যদি কেউ না আসে তাহলে বেরোব। কারো কি আসার কথা? হ্যাঁ। তুমি যখন না থাকো তখন যদি সে আসে তাহলে কি কিছু বলতে হবে? না, কিছু বলতে হবে না। সে আমার জন্য অপেক্ষা করবে। সুরমা ভেতরে চলে গেলেন। আবার সেলাই মেশিনের খটখট শব্দ হতে লাগলো। ভদ্রমহিলার মাথা ঠিক নেই বোধহয়। কোনো সুস্থ মানুষ দিনরাত একটা মেশিন নিয়ে খটফট করতে পারে না। ব্যাপারটা অস্বাভাবিক। অবশ্য এখন সময়টাই অস্বাভাবিক। ব্যাপারটা অস্বাভাবিক। অবশ্য এখন সময়টাই অস্বাভাবিক। সেজন্যই বোধহয় চমৎকার এই সকালটাকে মানাচ্ছে না। দুর্বা ঘাসের ওপর সুন্দর রোদ। বাতাসে সবুজ ঘাস কাঁপছে। রোদও কাঁপছে। অস্বাভাবিক এই বন্দি শহরে এটা কিছুতেই মানান যাচ্ছে না। আলম সিগারেট ধরাল। বিন্টি মেয়েটি নারকেল গাছের নিচে পা ছড়িয়ে বসে আছে। তার মুখ হাসি হাসি। এই মেয়েটা কি সবসময় হাসে? এত সুখী কেন সে? দুপুর ৩টায় আকাশ মেঘলা হয়ে গেল। বাতাস হলো আর্দ্র। দুপুরে কোথাও বৃষ্টি হচ্ছে বোধহয়। আলম গেটের বাইরে দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ তাকিয়ে রইল আকাশের দিকে। মেঘের গতি প্রকৃতি বোঝার চেষ্টা করছে হয়তো। কতক্ষণে বৃষ্টি নামবে আজ করা। বিন্তি বলল, কই যান? কাছেই। ৫টার আগে আইবেন কিন্তু। কার্পু আছে। আসব। ৫টার আগে আসব। পানওয়ালা ইদ্রিস মিয়াও দেখল ছেলেটি মাথা নিচু করে অন্যমনস্ক ভঙ্গিতে হেঁটে যাচ্ছে। সেও তাকিয়ে রইল তীক্ষ্ণ দৃষ্টিতে। রাস্তাঘাটে লোক চলাচল কম। অল্প যে কজন দেখা যায় তাদের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। দু একটা কথা বলবার জন্য মন চায়। ইদ্রিস মিয়া কোনো কথা বলল না। সে আজ চোখে সুরমা দিয়েছে, সেজন্যই বোধহয় চোখ করকর করছে। কিংবা হয়তো চোখ উঠবে। চোখ ওঠা রোগ হয়েছে। চারদিকে সবার চোখ উঠছে। আলম হাঁটতে হাঁটতে বলাকা সিনেমা হলের সামনে এসে দাঁড়াল। ঢাকা শহরে প্রচুর আর্মির চলাচল বলে যে কথাটা সে শুনেছিল সেটা ঠিক নয়। আধ ঘন্টা দাঁড়িয়ে থেকে সে একটা মাত্র ট্রাক যেতে দেখেছে। সেই ট্রাকে ছাইরঙা পোশাক পরা একদল মিলিশিয়া বসে আছে। সাধারণত ট্রাকে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়। এরা বসে আছে কেন? ক্লান্ত? চোখে পড়ার মতো পরিবর্তন কি হয়েছে এই শহরে? আলম ঠিক বুঝতে পারল না। সে সম্ভবত আগে কখনো এই শহরটিকে ভালোভাবে লক্ষ্য করেনি, প্রয়োজন মনে করেনি। এখন কেন জানি ইচ্ছে করছে আগের সঙ্গে মিলিয়ে দেখতে। চারদিক কেমন যেন পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে। পুরনো বইপত্রের হকাররা যে জায়গাটা দখল করে থাকত সেটা খালি। একটা অন্ধ ভিখারি টিনের মগ নিয়ে বসে আছে। একে ছাড়া অন্য কোনো ভিখারি চোখে পড়ছে না। সব ভিখারিকে কি এরা মেরে শেষ করে দিয়েছে তাহলে? দিয়েছে হয়তো। রিকশায় কিছু বোরকা পরা মহিলা দেখা গেল। মেয়েরা কি আজকাল বোরকা ছাড়া রাস্তায় নামছে না? কিন্তু কিছু রিকশায় ছোট ছোট পাকিস্তানি ফ্ল্যাগ, চামতারা আঁকা। এই ফ্ল্যাগের বাজার এখন নিশ্চয়ই জমজমাট। যেখানে সেখানে এই ফ্ল্যাগ উড়ছে। এর মধ্যে একটা প্রতিযোগিতারও ভাব আছে। কার পতাকাটি কত বড়? লাল রঙের ৩ কণা এক ধরনের পতাকাও দেখা যাচ্ছে। এসবের মধ্যে কি সব আরবি লেখা। লেখাগুলো তুলে ফেললেই এটা হয়ে যাবে মে দিবসের পতাকা। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের আগুনের পরশমণি পর্ব ১। গল্প পঠনটি ভালো লেগে থাকলে
আমাদের গল্পের সওদাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সাথে থাকুন, পাশে থাকুন, গল্প শুনুন।